বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশই এশিয়া মহাদেশে অবস্থিত হলেও তাদের সামরিক নীতি, শক্তি ও লক্ষ্য একে অপরের থেকে আলাদা। বাংলাদেশ মূলত একটি শান্তিপ্রিয় দেশ, যার সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য হল দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করা। অন্যদিকে থাইল্যান্ড একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যেখানে সামরিক বাহিনী শুধু নিরাপত্তা নয় বরং রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজ আমরা বাংলাদেশ ও থাইল্যান্ডের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করব। বিশ্লেষণে আমরা দুটি দেশের সামরিক ভিত্তিক সকল তথ্য সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে শুরু করা যাক ভৌগোলিক এবং কৌশলগত অবস্থান দিয়ে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি নদীমাতৃক ও সমতল দেশ। চারিদিকে ভারতের সীমান্ত এবং দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় বাংলাদেশের নিরাপত্তার চিন্তা মূলত সীমান্ত এবং সমুদ্র কেন্দ্রিক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে বড় পরিসরের আক্রমণাত্মক সামরিক কৌশল প্রয়োগ করা বাস্তবসম্মত নয়। এই কারণে বাংলাদেশ প্রতিরক্ষামূলক সামরিক কৌশলের উপর বেশি গুরুত্ব দেয়। অন্যদিকে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত এবং এশিয়ান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। থাইল্যান্ডের অবস্থান তাকে স্থল, নৌ এবং আকাশ তিন দিক থেকে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে। এই দেশটি প্রতিবেশী অনেক দেশের সঙ্গে সামরিক এবং কৌশলগত যোগাযোগ বজায় রাখে। থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থান আঞ্চলিক শক্তি হিসেবে তাকে সুবিধা দেয়। এখন জানব জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি এবং বর্তমান জিডিপি হচ্ছে $475 বিলিয়ন। অন্যদিকে থাইল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় 7 কোটি এবং বর্তমান জিডিপি হচ্ছে $558 বিলিয়ন। এবার জানব সামরিক বাহিনীর কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে বেসামরিক সরকারের অধীনে পরিচালিত হয়। রাষ্ট্রপতি সর্বাধিনায়ক হলেও বাস্তবিক নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। বাংলাদেশ সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে না, এটি বর্তমান সময়ের একটি বড় ইতিবাচক দিক। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাহিনীর রাজনৈতিক প্রভাব ঐতিহাসিকভাবে অনেক বেশি। থাইল্যান্ডে একাধিকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, যা এখনও দেশটির রাজনীতিতে প্রভাব ফেলে। থাইল্যান্ডের রাজা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, যা বাহিনীকে বিশেষ মর্যাদা দেয়। এই কারণে থাইল্যান্ডের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রভাব বিস্তার করে। এরপর সেনা সংখ্যা এবং জনবল শক্তি সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,75,000-এর বেশি। বাংলাদেশের সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার অভিজ্ঞতা তাদের পেশাদারিত্ব বাড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 3,60,000-এর বেশি। থাইল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থাকায় জনবল সংকট নেই। এখন দেখা যাক দুই দেশের স্থলবাহিনীর দিকে। বাংলাদেশ সেনাবাহিনী মূলত সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় কাজ করে। বর্তমানে বাংলাদেশ আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি এবং সাজোয়ার যান যুক্ত করছে। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে। অপরদিকে থাইল্যান্ডের স্থলবাহিনী অনেক বড় এবং ভারী অস্ত্রে সমৃদ্ধ। তাদের কাছে আধুনিক ট্যাঙ্ক, স্বচালিত কামান এবং শক্তিশালী মেকানাইজড ইউনিট রয়েছে। থাইল্যান্ড সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেও সক্রিয় ভূমিকা রাখে। এবার বলবো বিমান বাহিনীর সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ বিমানের সংখ্যা সীমিত হলেও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়াচ্ছে। বর্তমানে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 214টি। অন্যদিকে থাইল্যান্ড বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তাদের কাছে F-16 এবং গ্রিপেনের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাডার এবং নজরদারি ব্যবস্থা উন্নত। বর্তমানে তাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 493টি। আকাশ শক্তিতে থাইল্যান্ড স্পষ্টভাবে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ এখন উন্নয়নের পথে রয়েছে। এবার দেখব দুটি দেশের নৌবাহিনীর দিকে। বাংলাদেশ নৌবাহিনীর মূল লক্ষ্য হল বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা। গত দশকে বাংলাদেশ সাবমেরিন যুক্ত করে নৌবাহিনীকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। নতুন ফ্রিগেট এবং করভেট যুক্ত করার মাধ্যমে সক্ষমতা বাড়ানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 118টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী। তাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে, যা বাংলাদেশের নেই। থাইল্যান্ড গভীর সমুদ্রে দীর্ঘ সময় অপারেশন চালাতে সক্ষম। বর্তমানে তাদের কাছে মোট 293টি যুদ্ধজাহাজ রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ধীরে ধীরে আধুনিক হলেও এখনও তুলনামূলকভাবে ছোট, তবে ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়বে। এরপর কথা বলবো সামরিক বাজেট নিয়ে। বাংলাদেশের সামরিক বাজেট সীমিত হলেও পরিকল্পিতভাবে ব্যয় করা হয়। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাজেট নির্ধারণ করা হয়। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে $4.4 বিলিয়ন। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাজেট মোটামুটি অনেক বেশি। আর বেশি বাজেট মানেই বেশি প্রযুক্তি এবং অস্ত্র কেনার সুযোগ। বর্তমানে থাইল্যান্ডের সামরিক বাজেট হচ্ছে $6 বিলিয়ন। এই পার্থক্য সরাসরি শক্তিতে প্রভাব ফেলে, তবে বেশি বাজেট সবসময় বেশি কার্যকারিতা নিশ্চিত করে না। বাংলাদেশ সীমিত বাজেটে সর্বোচ্চ ফল বের করার চেষ্টা করে। এটি একটি বাস্তবমুখী কৌশল। এখন আমরা জানবো আন্তর্জাতিক ভূমিকা ও শান্তিরক্ষা। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। এটি বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য বড় গর্বের বিষয়। শান্তিরক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা অর্জিত হয়। অন্যদিকে থাইল্যান্ড শান্তিরক্ষা মিশনে সীমিতভাবে অংশ নেয়। তারা মূলত আঞ্চলিক সামরিক মহড়ায় বেশি সক্রিয়। আন্তর্জাতিক
আন্তর্জাতিক ইমেজের দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে। এটি কূটনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করে, তবে এই ক্ষেত্রে থাইল্যান্ড পিছিয়ে। তো সর্বশেষ জানব সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিকভাবে থাইল্যান্ড একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক শক্তি, সংখ্যা, প্রযুক্তি ও বাজেটে তারা এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী গড়ে তুলেছে। বাংলাদেশ যুদ্ধের চেয়ে শান্তিতে বিশ্বাসী, তাই দুটি দেশের সামরিক দর্শন সম্পূর্ণ ভিন্ন। একটি শক্তি প্রদর্শনমূলক, অন্যটি প্রতিরক্ষামূলক। এই ভিন্নতা তাদের কৌশলেই প্রতিফলিত হয়। উভয় বাহিনীরই নিজস্ব শক্তি এবং সীমাবদ্ধতা রয়েছে। তো এই ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার একটি সামরিক বিশ্লেষণ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি পৃথিবীর বৃহত্তম 20টি সামরিক ঘাঁটি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।